এসএসসি পরীক্ষায় ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের সাথে ভালো আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অকৃতকার্যদের উদ্দেশ্যে বলেন, মন খারাপ না করে বরং ভালোভাবে পড়াশোনা করলে আগামীতে তারা সফল হবে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। সকাল 10টার পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। গণভবনে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার সহ মন্ত্রণালয় ও বোর্ডগুলোর কর্মকর্তারা। চলতি এসএসসি পরীক্ষায় গড় পাশের হার 83.04%। এবারও ছাত্রীরা ছাত্রদের চেয়ে ভালো করেছে। ছাত্রী ও ছাত্রদের কৃতকার্যের হার যথাক্রমে 84.47% ও 81.57%। ফলাফল গ্রহণ করে প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা এমনিতেই মনোকষ্টে আছে, তাই অভিভাবকদের উচিত হবে তাদের সাথে ভালো আচরণ করা। তারা কেন অকৃতকার্য হয়েছে সেটা খুঁজে বের করে পড়াশোনায় মনোযোগী করার পরামর্শ সরকার প্রধানের। আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া উন্নতি করা যায় না। এজন্য সরকার শিক্ষায় গুরুত্ব দেয়। শিক্ষার পরিবেশ তৈরি করা ও ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করা সরকারের সব সময়ের প্রচেষ্টা, বলেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের ৭৬ ভাগের মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই 15 বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। দেশের সাক্ষরতার হার বেড়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন 60 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে, যা সরকারের অন্যতম অর্জন। নারী শিক্ষায় গুরুত্ব আরোপ করায় এখন 98% ছাত্রী স্কুলে যায়। মাসের পর মাস পরে থেকেছে ছেলেমেয়েরা ফলাফলটাই পায়নি, কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে চলে আমাদের প্রত্যেকটা বোর্ড এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় তখন কাজ করেছেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করেছে এবং আমরা কিন্তু ফলাফলটা দিতে পেরেছি সময় মতো। বিনামূল্যে বই, বৃত্তি, উপবৃত্তি ও ডিজিটাল শ্রেণীকক্ষের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে কারিগরি শিক্ষার হার 41 ভাগ করার পরিকল্পনা আছে। কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? শাহনাজ শারমিন, 71, ঢাকা। করোনার পর শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা হবার কারণে এবার পরীক্ষায় পাশের হার বেড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরীক্ষায় ছাত্রীদের চেয়ে ছাত্ররা কেন পিছিয়ে থাকে সেই কারণ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এসএসসির ফল নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত সাময়িক, ঈদের পরই তা পরিবর্তন হতে পারে। নতুন প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা মাধ্যমিক পর্যায়ের যে পরীক্ষা সেটা নিতে যাব, তখন আমার মনে হয় না এই ধরনের যে অকৃতকার্য হওয়ার সংখ্যাটা বাড়বে। তবে আমরা বিদ্যালয় পর্যায়ের শিক্ষাটা সার্বজনীন, সকলের জন্য সহজ পাঠ্য এবং স্বল্প খরচে শতভাগ শিক্ষার্থী যাতে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বিদ্যালয়, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের স্তরটা, নিম্ন মাধ্যমিকটা এখন টার্গেট করেছি, কিন্তু এসডিজি অনুসারে কিন্তু আমাকে মাধ্যমিক পুরো প্রক্রিয়াটাই কিন্তু বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাশের হার 83.04%। সবচেয়ে বেশি পাশ করেছে যশোরে, সেখানে পাশের হার 92। সব বোর্ডে পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। এসএসসি পরীক্ষায় এবার দেশ সেরা হয়েছে যশোর শিক্ষা বোর্ড। এবছর বোর্ডের পাশের হার 92.33%। জিপিএ 5 পেয়েছে 20,721 জন। এবছর যশোর শিক্ষা বোর্ড থেকে 1,60,926 জন অংশ নেয়। বোর্ডে পাশের হারের দিক দিয়ে এগিয়ে রয়েছে সাতক্ষীরা জেলা। এ জেলায় পাশের হার 96.12%। প্রত্যাশা ছিল যে ভালো হবে, আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। এখন অনেক আনন্দ লাগছে, জিপিএ 5 পাইছি। পরিশ্রম করে এই রেজাল্টটা হয়েছে, আমি অনেক খুশি। 100% মূল্যায়ন গাইড করার ফলে এই রেজাল্ট হয়েছে বলে আমি মনে করি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ এবং জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। এবার সেখানে 63,704 জন ছাত্র ও 81,886 জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 10,823 জন পরীক্ষার্থী জিপিএ 5 পায়, যাদের 5,073 জন ছাত্র এবং 5,750 জন ছাত্রী।
ফল প্রকাশ হওয়ার পরপরই শিক্ষার্থীরা তাদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে আসেন। গোল্ডেন এ প্লাসটা আসছে, খুবই আনন্দিত লাগতেছে। বরিশালে পাশের হার এবার গেল বছরের চেয়ে 1.5 ভাগ কমেছে, তবে ছেলেদের চেয়ে পাশের হারে এগিয়ে মেয়েরা। এবছর বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার কমলেও শিক্ষার গুণগত মানের উন্নতি ঘটেছে বলে দাবি করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক। শিক্ষকরা জানান পাশের হার বাড়লেও জিপিএ 5 কমেছে। এই 2 মাস ধরে অপেক্ষা করতেছি, শেষ পর্যন্ত রেজাল্ট পাইছি। আমাদের শতভাগ পাস করেছে, তবে জিপিএ 5 এর সংখ্যা কিছুটা কমে গেছে। কুমিল্লায় পাশের হার ৭৯.23%, এর মধ্যে ছেলেদের পাশের হার ৭৮.৬৬% এবং মেয়েদের পাশের হার ৭৯.৬৪%। এর মধ্যে মেয়েরা বেশি জিপিএ 5 পেয়েছে। কুমিল্লা বোর্ডের অধীনে 6টি জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১,৭৯,৩২৫ জন। আর আমি জিপিএ 5 পেয়ে আমি আমার ভাষা হারাই ফেলছি। জিপিএ 5 পেয়েছে সেটা বড় কথা না, ওরা অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ। সব টিচারদের পরিশ্রম সার্থক হয়েছে, অত্যন্ত খুশি। রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাশের হার ও জিপিএ 5। এবার ৭৯.২৬% শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে ২৮,০৭৪ জন। এবারও পাশ ও জিপিএ 5 পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। অনুভূতি তো প্রকাশ করার মতো না, মানে এক্সপেকটেশনের বাইরে। আমি যা চেয়েছি আলহামদুলিল্লাহ তার থেকে অনেক ভালো পেয়েছি। এবারের এসএসসি পরীক্ষায় সারা দেশ থেকে ২০,২৪,১৯২ জন পরীক্ষার্থী অংশ নেন। হাসিবা আলী বর্ণা, ৭১। অবৈধভাবে টাকার বিনিময়ে কারা কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র সংগ্রহ করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ প্রধান। মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবি প্রধান জানান, অবৈধ সার্টিফিকেট সংগ্রহকারীদের শনাক্তে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও হেফাজতে আনা হয়েছে। সার্টিফিকেট গ্রহীতাদের শনাক্তে বুয়েটের একটি দলও কাজ করছে। মহিম মিজানের রিপোর্ট। ভুয়া লোকদের কাছে হস্তান্তর হওয়া মূল সনদ ও নম্বরপত্র জব্দ করার প্রক্রিয়া কি হবে তা গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন সনদ ও নম্বরপত্র জালিয়াতির দায়ে গ্রেফতার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান। দ্বিতীয় দফায় ডিবি পুলিশের হেফাজতে 4 দিনের জিজ্ঞাসাবাদে তিনি এই প্রক্রিয়ার কথা বলেন। আদালতে 164 ধারায় শামসুজ্জামানের জবানবন্দি দেওয়ার কথাও জানান ডিবি প্রধান। বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাব এবং বিশেষ করে এছাড়া বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সাংবাদিক ও দুদকের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দেওয়ার দাবি করছেন শামসুজ্জামান। দাবির সত্যতা যাচাইয়ে যাদের নাম এসেছে প্রয়োজনে শামসুজ্জামানের সাথে তাদেরও মুখোমুখি করা হতে পারে বলে জানান এই ডিবি কর্মকর্তা। দুদকেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরও 3 সদস্যের একটা কমিটি আছে, তাদেরও আমরা বলেছি যে আপনারা প্রয়োজন মনে করলে দুদক সম্পর্কে শামসুজ্জামান যে কথাগুলি বলেছেন ইচ্ছা করলে আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন। ওনারা যদি আসেন তো কথা বলবেন এবং আমি মনে করি যাদের নাম বলেছেন তাদেরকেও প্রয়োজন হলে এবং সাংবাদিকদেরও প্রয়োজন হলে আমরাও কথা বলব। সনদ তৈরি ও বিক্রির অভিযোগে গত 31 মার্চ একেএম শামসুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক হন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন পরিচালকও। মহিম মিজান, ৭১, ঢাকা। রাজধানীর দিনমজুর মানুষকে টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, এ পর্যন্ত চক্রটি 10 জনকে ভারতে পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। ভিকটিমকে প্রথমে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হতো, পরে কৌশলে ভারতে নিয়ে তাকে নানাভাবে বোঝানো হতো। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। মূলত যার কিডনি নেওয়া হয় তাকেও সবাইকে সমানভাবে দেয় না, খুব স্ট্রেট কোনো জায়গা নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডোনার, তাকে খুব ঠকানো হয়। এখনো ড্রাইভ চলছে, হোপফুলি আমরা যদি আরও নিতে পারি তাহলে হয়তো এদের কাছে জানা যাবে
যে এর মধ্যে আরও কি প্রক্রিয়াগুলো তারা ফলো করে তাদের মধ্যে গিভ অ্যান্ড টেকের পরিমাণ বা কীভাবে হয় সেটি আমরা বিস্তারিত জানতে পারি। জোর করে ক্ষমতায় এসে সরকার সংকট কেটে গেছে মনে করলেও তা আরও গভীর হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, এখনই সমস্যা বুঝতে না পারলে এই সংকট আরও বাড়বে বলে মনে করেন তিনি। সকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষোভ জানিয়ে ফখরুল বলেন, অনিয়ম, দুর্নীতি এবং অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকদের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। সরকারের মধ্যে দাম্ভিকতা তৈরি হয়েছে, সেজন্য জনগণের সমস্যা গুরুত্ব পাচ্ছে না। মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় ওই লক্ষ্যে তারা কাজ করছে। যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। আজ বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনে বিশ্বের সব মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা। ভালো নেই সন্তান দত্তক নেয়া মায়েরা। অসীম যত্নে লালন পালন করেও পুরোপুরি মা হতে পারছেন না তারা। শিশু গর্ভে ধারণ না করার কারণে সমাজের অনেকের কাছে এবং মুসলিম পারিবারিক আইনে তারা মা হয়েও মা নন। এখন অভিভাবকত্বটুকু পান, কিন্তু সম্পত্তির অধিকার নিয়ে জটিলতা আছে। আইনজ্ঞরা জানান, সমস্যার সমাধানে সব ধর্মের সমন্বিত আইন করা দরকার। নজরুল ইসলাম রনির ক্যামেরায় জানাচ্ছেন নাদিয়া শারমিন। ভূতের গল্প ভারী পছন্দ আরোয়ার, কিন্তু বই খুললেই ভূত নাকি হাতে কামড় দেয়। তাই গল্পটা পড়ে দিতে মাকেই চাই। আবার টিভিতে প্রিয় মিউজিকটা শুরু হলে মায়ের সাথেই নাচ শুরু। লজ্জা কিংবা ভয়ে লুকানোর আশ্রয়টাও এই মাই। মায়ের গা ঘেঁষে না শুলে ঘুমটাই হয় না। এদিকে মা দিবসে মায়ের জন্য নিজ হাতে কার্ড বানিয়েছে রাইডা। পরীক্ষার প্রস্তুতির জন্যও তার মাকেই চাই। সুন্দর জীবনের স্বপ্নটা মাই তাকে দেখতে শিখিয়েছে। মা দিবসে কার্ড বানিয়ে দিয়েছি কারণ আমি মাকে অনেক ভালোবাসি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয় আর্মি হতে চাই। 8-10টা মায়ের মতোই এই শিশুদের সবটুকু স্নেহ, সুরক্ষা, যত্ন দিয়ে লালন পালন করে যাচ্ছেন আরোয়ার মা নাইমা কিংবা রাইদার মা সিমি। কিন্তু মুসলিম আইন এবং সমাজের একাংশ তাদের মা বলতে রাজি নন, কারণ তারা এই সন্তানদের গর্ভে ধারণ করেননি। সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায়, সেই স্টিগমা থেকে বের হয়ে মেনে নেওয়াটা উচিত। যেখান থেকে আমি একটুও দেখেছি ওর দিকে অন্যভাবে তাকানো হয়েছে বা অন্যভাবে কথা বলা হয়েছে, সেই জায়গাটা থেকে সম্পূর্ণভাবেই আমি নিজেকে সরিয়ে নিয়ে চলে এসেছি। আইনের জটিলতা পেরিয়ে অভিভাবকত্ব পেলেও মুসলিম আইন অনুযায়ী এই সন্তানরা পালক বাবা মায়ের সম্পত্তির উত্তরাধিকার নন। তাই বিকল্প সমাধানটা খুঁজে নিয়েছেন তারা। দানপত্রের মাধ্যমে আমি আমার সন্তানের জন্য এই জায়গাটা সিকিউর করে দিয়ে যেতে চাচ্ছি। ও নিজে একটা প্রপার্টি হবে, ও অন্য কারো প্রপার্টির উপর যেন ওর না ডিপেন্ড করতে হয়। বহুদিন ধরেই দত্তক নেয়া শিশুদের ধর্ম নির্বিশেষে সম্পত্তি সহ সব অধিকার চেয়ে আসলেও ফলাফলটা এখনো শূন্য, বলছেন এ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। ইউনিফর্ম ল নিয়ে আমরা খুব চেষ্টা করছি, কিন্তু আমরা আজ অবধি ইউনিফর্ম ল পাইনি। যারা আইন তৈরি করেন তারাও এটা কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, কারণ তারা মনে করেন এটা নিয়ে কথা বললে হুজুররা আবার তাদের বিপক্ষে যাবেন কিনা। তো ওনারা আমাদের আশ্বস্ত করেছেন আজকে না হলেও কালকে হবে, সময় লাগবে। আইনের মারপ্যাচে নাকাল এই সন্তানদের মায়েরা তবুও স্বপ্ন দেখেন একদিন এই সমাজ এবং আইন তাদেরকেও এই শিশুদের মা বলে মানবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। আছেন 71-এ চলছে সংবাদ সমগ্র। আশুলিয়ায় 9 উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত যাচ্ছে মেট্রো রেল। উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রো রেলের একটি পথ টঙ্গী পর্যন্ত যাবে। বর্ধিত এই পথে মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরুর কথা জানালেন মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলা বর্তমান মেট্রো রেল বা MRT6 নির্মাণের সময়ই দিয়াবাড়িতে প্রায় 1 কিলোমিটারের পথ তৈরি করে রেখেছিল।
তখন পরিকল্পনা ছিল বাড়তি এই পথটুকু ধরে যাতে আশুলিয়া পর্যন্ত মেট্রো রেলের সুবিধা পৌঁছে দেওয়া যায়। কিন্তু এরপর ঢাকা আশুলিয়া পথে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। ফলে ওই পথে মেট্রো রেল নেবার আর সুযোগ থাকছে না, যার কারণে তৈরি হলো মেট্রো রেলকে টঙ্গী পর্যন্ত পৌঁছে দেওয়ার সম্ভাবনা। সেই সিদ্ধান্তের পথেই হাঁটছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী রেল স্টেশন পর্যন্ত যুক্ত হবে মেট্রো রেল। এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। উত্তর থেকে টঙ্গী পর্যন্ত আমরা যাচ্ছি, এটা কিন্তু সেকেন্ড ফেজে আমরা শুরু করে দিলাম। এখন সেকেন্ড ফেজ, থার্ড ফেজে বা সেকেন্ড ফেজে কোন দিক দিয়ে অগ্রসর হলে ভালো হবে, কোন দিক দিয়ে মানুষ বেশি উপকার পাবে, তারা এটা ফিজিবিলিটি স্টাডি করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এদিকে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পথে চলছে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি নির্মাণের কাজ। সাথে যুক্ত হয়েছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে এখানে আরেকটি বিশাল কর্মযজ্ঞের পথ বের করা প্রায় অসম্ভব। সেজন্য দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোর পথ নিয়ে চলছে নানা চিন্তা ভাবনা। রুট অ্যালাইনমেন্টগুলো ঠিক করে ওরা 6টা অপশান নিয়ে আমাদের কাছে আসছিল। আমরা এই 6টা অপশান দেখে আমাদের কাছে মনে হয়েছে জনপথ রোডটা দিয়ে যদি আমরা চলে এসে সামনের দিকে চলে আসি, আমরা বিআরটিকে না করে আমরা আবার রেলওয়ের জায়গায় দিয়ে চলে যেয়ে আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গী যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি, তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে। ভবিষ্যতে টঙ্গী পর্যন্ত মেট্রো সুবিধা নিশ্চিত করা গেলে সেখান থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 48 মিনিট। নয়ন আদিত্য, 71, টঙ্গী, গাজীপুর। সাংবাদিকদের অর্থনীতি নিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। রবিবার হবিগঞ্জে ধান কাটা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। কৃষিমন্ত্রী বলেন, ফরিয়া ও দালালরা বাজার প্রভাবিত করে, আর বাজারে ফরিয়া দালাল এসবই অর্থনীতির অংশ। তাই এদের কর্মকাণ্ড ভালোভাবে বোঝার জন্য অর্থনীতি পড়াশোনা করা দরকার। হবিগঞ্জ সদর উপজেলার রিচি মাঠে 92 ধান কাটার এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষিখাতে সবকিছুতেই ভর্তুকি দেওয়া হচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একে আব্দুল মোমেনের নেতৃত্বে 6 সদস্যের সংসদীয় কমিটি। রবিবার সকালে দলটি উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে বিশ্ব খাদ্য সংস্থার ভাউচার আউটলেটে রোহিঙ্গাদের রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রতিনিধি দলটি সারাদিন আরও কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প, ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন। পরে বিকেলে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে সীমান্ত পরিস্থিতি, মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণকারীদের ভোগান্তি কমিয়ে যাত্রা সহজ করতে অনলাইনে পোর্ট ট্যাক্স দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। রবিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে অনলাইনে পোর্ট ট্যাক্স দেওয়ার ব্যবস্থা উদ্বোধন করেন বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। বেনাপোল ছাড়াও বাংলাবান্ধা, বুড়িমারি এবং নকুগাঁও স্থলবন্দর ব্যবহারকারীরাও অনলাইনে পোর্ট ট্যাক্স দিতে পারবেন। এর আগে স্থলবন্দরে এই পোর্ট ট্যাক্স দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হতো। এখন একজন যাত্রী ঘরে বসেই আগেভাগে এই ট্যাক্স দিতে পারবেন। ভারতে যাতায়াতের সময় স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এই ট্যাক্স আদায় করে। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। এবারের প্রতিপাদ্য আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার, ইকোনমিক অফ পাওয়ার কেয়ার। গোপালগঞ্জে রবিবার সকালে জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ নার্সিং কলেজের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেয় হাসপাতালের সিনিয়র নার্স এবং নার্সিং কলেজের শিক্ষক শিক্ষিকারা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়মনসিংহে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন এবং ময়মনসিংহ নার্সিং কলেজের উদ্যোগে ক্যাম্পাস থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। নগরীর চরপাড়া মোড় ঘুরে শোভাযাত্রাটি ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রশাসন, নার্স নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীরা। পটুয়াখালীর রাঙ্গাবালির চরমন্তাজ ইউনিয়নে বুড়া গৌরঙ্গ এবং তেঁতুলিয়া নদীর ভাঙনে ঝুঁকিতে পড়েছে 3 কিলোমিটার বাঁধ। এতে আবারও ভিটে হারানোর শঙ্কায় রয়েছে নদীপাড়ের মানুষ। তারা জানান, পরিকল্পিত এবং টেকসই বাঁধ না থাকায় নদীর পানি বাড়লেই আতঙ্কে থাকতে হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত 430 মিটার বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত শুরু হয়েছে। কামরুল হাসানের তথ্য, ছবিতে প্রতিবেদন।
বর্ষা মৌসুম শুরুর আগেই পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলায় বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদীর ভাঙন আতঙ্কে চরমন্তাজ ইউনিয়নের মানুষ। এরই মধ্যেই নদীর ঘূর্ণাবর্তে ধসে পড়েছে বেড়িবাঁধের মাটি। গত 15 বছর ধরে দুই নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন হিন্দুগ্রাম, দক্ষিণ চরমন্তাজ, বহুবাজার, খেয়াঘাট ও মিটার বাজার এলাকার 2 শতাধিক পরিবার। তাদের কেউ কেউ ঘর পেয়েছেন সরকারি আশ্রয়ণ প্রকল্পে, কেউ কেউ ঠাঁই নিয়েছেন বাঁধের ঢালে। আমাদের বাড়ি ছিল আগে এই বড় অনেক ভিতরে, এই জায়গাগুলি এক জায়গায় 3বার আমরা বাড়ি পাল্টাইছে। সরকার একটু স্থান দিয়েছে ওই জায়গায় খাই, আবার যদি এখন এই শুকিয়ে যায় তা এই জায়গায় আমাকে থাকার মতো কোনো স্থান হইবে না। স্থানীয়রা জানান, প্রতি বছর ভাঙন দেখা দিলে তড়িঘড়ি করে যেন তেনভাবে বাঁধ মেরামত করা হয়। এবারও সেই তোড়জোড় শুরু হয়েছে। তবে অস্থায়ী মেরামতের বদলে জিও ব্যাগ বা সিসি ব্লক দিয়ে বাঁধ রক্ষার দাবি জানান এলাকাবাসী। নদীর পাশ দিয়ে যদি ব্লকের ব্যবস্থা হয় তাইলে এই ভেরিবাঁধ বা নদী ভাঙন থেকে আমরা বাঁচতে পারি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো যেন আমাদের এই ঠিক সেইভাবে যেন আমাদের এই একটা ব্লকের প্রচেষ্টা করে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন রোধের ব্যবস্থা নিতে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, টেকসইভাবে বাঁধ মেরামতের জন্য প্রকল্প গ্রহণের সমীক্ষা চলছে। বিষয়টি আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নজরে আনি এবং আমাদের মিটিংয়ের রেজলিউশনে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। আমি ডিসি স্যারকে বিষয়টি সম্পর্কে অবগত করেছি। ঝুঁকিপূর্ণ অংশ বা যে কোনো পোল্ডারগুলো আছে সবগুলো পোল্ডারে এবার সমীক্ষা করা হবে। আশা করি সমীক্ষা সম্পন্ন হওয়ার পরে ওখানে একটা আমরা টেকসই প্রকল্প হাতে নিতে পারবো। 1987 সালে চরমন্তাজ ইউনিয়নে শুরু হয় 32 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির কাজ, যা শেষ হয় 1991 সালে। তবে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর ও আইলা সহ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এই বাঁধ। ফারদিন নীরব, 71। দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। শনিবার স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 1832 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে 1,17,282 টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। এদিকে প্রতি ভরি 21 ক্যারেট মানের স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,11,951 টাকা। এছাড়া 18 ক্যারেট মানের স্বর্ণ 95,960 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 79,339 টাকা। আগামী 10 জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। রেল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন বিকেল 4টায় চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে ছাড়বে এই ট্রেন। এই ট্রেনে আম পরিবহনের কেজি প্রতি খরচ হবে মাত্র 1 টাকা 48 পয়সা। ব্যবসায়ীরা জানান, খরচ কম হলেও এই ট্রেনে তাদের ভোগান্তি অনেক বেশি। যদিও রেলমন্ত্রী জানান, এই ট্রেনকে সব সমস্যা মুক্ত করার চেষ্টা চলছে। রাশিদুল হক রুশোর রিপোর্ট। শুরু হতে যাচ্ছে আম মৌসুম। বছরের এই সময়ে রাজশাহী থেকে আম সরবরাহ করা হয় সারা দেশে। আমের পরিবহন সংকট কাটাতে বছর কয়েক আগে আমের ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। এবারও আম পরিবহনে বিশেষ ট্রেন থাকছে। পাশাপাশি এবার আগে ভাগে আমের ট্রেনের সুষ্ঠু কিছু ব্যবস্থাপনা যুক্ত করেছে কর্তৃপক্ষ। আবার যদি রাজশাহী থেকে যখন নেওয়া হয়, রাজশাহী, সর্দার রোড, আলানি, আব্দুলপুর, এখান থেকে যদি নেওয়া হয় তাহলে এটা খরচ পড়ে 1 টাকা 43 পয়সা করে পার কেজি। যদি অন্য কোনো স্টেশনে অ্যাড করা লাগে যে না এই স্টেশনে যদি আপনারা আরেকটা স্টপেজ দেন তাহলে আমাদের আরও বেশি সুবিধা হবে। ব্যবসায়ীরা বলছেন, আমের ট্রেন জনপ্রিয় করতে হলে আম বুকিং আরও সহজ করতে হবে। ভোক্তার কাছে নিরাপদে আম পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। আমার যে ভোক্তা আম পাবে ওনাদের কাছে একটা মেসেজ দিব, পৌঁছেছে আছে ওনারা জানবে যে আমার আমটা আমি পিক করবো, সেটাও কিন্তু জানতে পারবো। ওটা আমাদেরকেই করতে হয়। ঢাকা সিটির মধ্যে যদি সাপোর্ট দেওয়া যায় যে আমি আম নিব কল্যাণপুরে, সাপোজ আমি নিব উত্তরায়, রেলওয়ে ডিপো থেকে বা কমলাপুর থেকে, এই যদি একটা পূর্ণাঙ্গ সাপ্লাই চেন করে। এ নিয়ে রেলমন্ত্রী সাংবাদিকদের জানান, আমের ট্রেন সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তিনি ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা যদি কোনো অসুস্থ লোকের দিক থেকে মুখ ফিরায় নেন, সে কিন্তু বাঁচে না। বাঁচে? আমরা এখন অসুস্থ ধরে নেন, সুস্থ হওয়ার চেষ্টা করতেছি।
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টানে তুলতেছেন। তারই একটা নিদর্শন হিসাবে আম পরিবহনের জন্য, কৃষকদের সুবিধার জন্য এই নির্দেশ তিনি দিয়েছেন, আমরাও কাজ করছি। 2020 সালে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর পর গত বছর পর্যন্ত 4 মৌসুমে এই ট্রেনে 39,95,798 কেজি আম বহন করা হয়। আর এতে রেলওয়ের রাজস্ব আয় হয়েছে 46,29,140 টাকা। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34,971 জনে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় কার্পেট বোমা হামলা করছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এদিকে গাজা উপত্যকার 3টি হাসপাতাল ও তার আশপাশের এলাকায় গণকবর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফিলিস্তিনের জরুরি কর্মীরা। কারণ এই গণকবরগুলো থেকে এখন পর্যন্ত 500টিরও বেশি মরদেহ উদ্ধার করেছে তারা। তবে তাদের এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাস যদি ইসরায়েলি জিম্মিদের সবাইকে আজকে মুক্তি দেয়, তাহলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। শুক্রবার রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের সাথে তাদের কথা হয়েছে। তারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের উপর নির্ভর করছে। যদি হামাস শুক্রবার জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে শনিবার থেকেই গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করা হবে এবং আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। তবে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে বলে মনে করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের কাছে হামাসের পাঠানো বার্তায় কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্থানীয় সময়ে শনিবার বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা যখন অনুষ্ঠান স্থল ছেড়ে যান, তখন সেখানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দিচ্ছিলেন। তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ নিয়ে কথা বলছিলেন। এবছরের স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তা হিসেবে গভর্নর গ্লেনকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ক্যাম্পাসগুলোয় বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের তেল আবিব শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ সময় শহরের একটি মহাসড়ক অবরোধ করেছে তারা। শনিবার ইসরায়েলি জিম্মিদের স্বজনরা জিম্মিদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে আনার দাবি জানান নেতানিয়াহু প্রশাসনের কাছে। এ সময় স্বজনদের ছবি হাতে তেল আবিব শহরের সড়কে অবস্থান নেন তারা। গাজায় বন্দী জিম্মিদের পরিবারের সদস্যরা কয়েক মাস ধরেই তেল আবিবে নিয়মিত বিক্ষোভ করেছেন। সেদিন বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করলে তাদের ওপর জলকামান ছুঁড়েছে ইসরায়েলি পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিও চালিয়েছে তারা। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের 5টি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার গ্রাম দখলের বিষয়টি দাবি করেছে রুশ বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ইউক্রেনের খার্কিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বরিসিভকা, পাইলনা এবং স্ট্রিলোচনা নামের গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত। দনেৎস্ক অঞ্চলের কেরামিক নামের গ্রামটিও দখল করেছে রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ আভদিভকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া। জানা গেছে, ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরের স্টেপোভ, লাস্তোচকাইন এবং সেভেরন নামের 3টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন। কানাডায় শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই তরুণের নাম আমনদীপ সিং। শনিবার কানাডার টরন্টো শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে আরসিএমপির ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আমনদীপের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং নিজ্জার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। 2023 সালের 18 জুন ভ্যাঙ্কুভারের শহরতলি এলাকা সারেতে একটি গুরুদুয়ারার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হরদীপ সিং নিজ্জার।